দর্শক সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নূরজাহান রাহনুমা। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে তিনি রাজি হয়েছেন। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন খবর প্রকাশের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। এতে বলা হয়, ট্রাম্পের এমন সিদ্ধান্তের সায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলেও বিবৃতিতে জানানো হয়। প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, বিলাসী পণ্যের আমদানি কমানো এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হোম অফিস, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, অফিস আদালতে নির্ধারিত কর্মঘণ্টার সর্বোত্তম ব্যবহার ও জ্বালানি ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা সহ নানামুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দেশে বছরে 65 থেকে 68 লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার 20% অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়। বাকি 80% পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। ইরান যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং আতঙ্কে অতিরিক্ত কেনার মানসিকতা এই সংকট বাড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমার 5 লাখ টন যেখানে সারা মাসে লাগে, সেখানে কেউ যদি 2 লাখ টন মজুত করে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে এই কাজটা কেউ না করে। তা না হলে আমাদের খুব সিগনিফিকেন্টলি লার্জ আমাদের ডিমান্ড না, বিশেষ করে আমাদের সিএনজি থাকাতে সুবিধাটা আছে। ব্যাংকাররা বলছেন, বিলাসী পণ্যের আমদানি সীমিতকরণ, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনের ব্যবহার ও কৃষি উৎপাদন বৃদ্ধি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দরকার এখনই। ব্যাংকারদের একটা ইনস্ট্রাকশন এসছে যে প্রাইভেট কারের বদলে শেয়ার্ড কার অথবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার একটা কিছুটা ব্যাপার এসছে। ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আমাদের কমাতে হবে, আমাদের সেলফ সাস্টেইনেবিলিটি এবং সেলফ ডিপেন্ডেন্সির দিকে যেতে হবে। সেটা যদি হয় যে নিজেরা নিজেদের খাদ্যদ্রব্য উৎপাদন এবং এগ্রিকালচার আরও বেশি ইম্প্যাক্টফুল কিছু করা, যেখানে নিজেদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করব। এক পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে প্রতিদিন গড়ে 300 থেকে 350 মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিদ্যুতের সিস্টেম লস 3 থেকে 4% মধ্যে থাকলেও দেশে তার পরিমাণ 9 থেকে 10%। পুরা সরকারি এবং আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত যতগুলো আছে, এইখানে যদি একটা চাপ দেওয়া হয় যে এনার্জি কনজাম্পশন হ্যাজ টু বি হাফ, সারা দেশে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, হ্যাঁ, যে তারা যেন কম জ্বালানি ব্যবহার করে, কম বিদ্যুৎ ব্যবহার করে। এছাড়া জ্বালানির সর্বোত্তম ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ তাদের। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে দেশে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। বিশেষ করে জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দেশে গ্যাসের অনুসন্ধান বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে দীর্ঘ সময় ধরে চলা জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আমরা এবারে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং তেল নিতে আসা যানবাহনের চাপ কেমন, সেটিও জানাবেন। আমি আজকে এসেছি রমনা যে পেট্রোল পাম্পটি আছে, সেই পেট্রোল পাম্পে এসেছি এখানকার পরিস্থিতি জানতে। তো এর আগে মহাখালী, 7 রাস্তা এবং তেজগাঁর যে পেট্রোল পাম্পগুলো আছে, সেই পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কিন্তু এই রমনা যে পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা দেখেছি মোটর সাইকেল কয়েক ঘন্টা লাইন ধরে তেল সরবরাহ, তারা তেল নিতে পারছেন, যারা গ্রাহক আছেন তারা তেল নিতে পারছেন। কিন্তু সেই দীর্ঘ লাইন আমরা দেখেছি
যার কোনো পরিবর্তন হয়নি। সে দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরেই চালক যারা আছেন তারা তেল নিচ্ছেন। আর অনেকে আমরা দেখেছি, গাড়ির কথা যদি বলি, গাড়িতে তেল সরবরাহ মাত্র শুরু হয়েছে। সকাল 6টা থেকে তারা 4 ঘন্টা লাইনে বসেছিলেন তেল নেওয়ার জন্য, যারা চালক যারা আছেন তেল নেওয়ার জন্য। তো পেট্রোল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে দীর্ঘ এই লাইনে থাকার বিষয় এবং ঘন্টার বিষয়, যে 4 ঘন্টা। তখন তারা জানিয়েছেন যে কিছুক্ষণ আগে এখানে আসলে ভিআইপি মুভমেন্ট ছিল, যার কারণে রাস্তায় এতই যানবাহনের চাপ ছিল, দীর্ঘ লাইন ছিল তেল নেওয়ার, যে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল, যার কারণে তারা বাধ্য হয়ে অনেকটা তেল সরবরাহ করতে পারছিল না, ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলোকে। কিন্তু এই মুহূর্তে আবার আমরা দেখেছি যে চালু হয়েছে, যে প্রাইভেট কার আসছে, মাইক্রো আসছে, জিপ যে আসছে তারা তেল নিতে পারছেন। আর বরাবরের মতো যেটি বলতে চাই, চালক যারা আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বারবার একই কথা বলছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল আছে, তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা তারা ভিন্ন বলে দাবি করছেন। তারা বলছেন যে যদি তেলের সংকট না থাকে তাহলে তাদেরকে কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, এবং লাইনে দাঁড়িয়ে থাকাতেও তাদের আপত্তি নেই। 3-4 ঘন্টা লাইনে থাকার পর যখন তারা জানতে পারেন, তাদেরকে বলা হয় যে ওই সংশ্লিষ্ট যে পেট্রোল পাম্পে তারা দাঁড়িয়েছিলেন সেই পেট্রোল পাম্প থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়, খালি হাতেই তাদেরকে ফিরতে হয়। তেল না থাকায় তাদেরকে বলা হয় যে তেল যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গিয়েছে। সেজন্য আসলে এটাতে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের যেসব দাবি যেটি আছে সেই দাবির কথা যেটি বলছেন, যে তারা বলছেন যে গভর্নমেন্ট যেহেতু বারবার বলছে তেলের সংকট নেই, তাহলে যারা এই কৃত্রিম সংকটের করছে তাদের বিরুদ্ধে আরেকটু কঠোর হওয়ার দাবি জানিয়েছেন। সরকারের প্রতি তাদের অনুরোধ আরেকটু কঠোর হওয়া যায় কিনা, যাতে এই পরিস্থিতির অবসান হয়। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। স্নেহভাজন কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে বসন্ত গীতিনাট্য লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মঙ্গলবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে গীতিনাট্যটি পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তাকে উৎসর্গ করে 1923 সালে গীতিনাট্য বসন্ত রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই গীতিনাট্য মঙ্গলবার মঞ্চস্থ করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ। ছায়ানটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গীতিনাট্যের চরিত্রগুলো ফুটিয়ে তোলেন শিল্পীরা। ফল ফলাবার আশা আমি মনেই রাখিনি রে, গানের সাথে নৃত্যে ফুটে ওঠে প্রকৃতি ও সুরের মেলবন্ধন, যা আয়োজনকে নিয়ে যায় বসন্তের গভীর তাৎপর্যে। এরপর নৃত্যনন্দন দক্ষিণ হাওয়া জাগো জাগো ধীরে ধীরে বও গানের সাথে পরিবেশিত নৃত্যে গীতিনাট্যের পূর্ণতা আনে। মোট 22টি তিথিতে দলগত আর একক উপস্থাপনায় শিল্পীরা বসন্ত গীতিনাট্যকে তুলে ধরেন দর্শকদের সামনে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।